পিকনিকের মরশুম চলে এসছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পিকনিকের মরশুম, সবাই যেতে ভালোবাসে। কিন্তু জানেন তো, অনামিকা পিকনিকে গিয়ে কিছু ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিল। এমন কিছু অভিজ্ঞতাও হয়েছিল যা পিকনিকের নাম শুনলে আজও সে কেঁপে ওঠে। ঘটনাটা শুনতে হলে পুরো এপিসোডটা দেখতে হবে। আজকে কিন্তু থাকবে দুজনের ঘটনা, দুজনেই আসাম থেকে, এবং বলতে পারেন দুটা ঘটনারই আজকে আসাম স্পেশাল। আমাদের মানে ফেভারিট অনিমাদি এবং জয়দা, দুজনেরই ঘটনা থাকবে। অনিমাদির ঘটনা আজকে প্রেজেন্ট করব, পিকনিকের ঘটনা, এবং জয়দার আরেকটা ঘটনা, সেটাও ভয়ঙ্কর কবরস্থানের ঘটনা। তো শুরু করছি। শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি ভয়ঙ্কর, দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, এইটুকুনি রিকোয়েস্ট। আর আপনাদের যেমন ইচ্ছে, বাংলা, অসমিয়া, হিন্দি, ইংলিশ লিখে হোক, মৌখিক হোক, যেমন ইচ্ছা পাঠিয়ে দিন, প্রস্তুত করব। এবং শোনার আগে আগে কমেন্ট সেকশনে কমেন্ট করে নিন তো, কে কোথা থেকে দেখছেন চট করে কমেন্ট করে নিন। এবং যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইবটাও করে নিন এবং হাইপ বাটনটাও প্রেস করে দিন। শুরু করছি অনামিকার ঘটনা। অনিমাদি পাঠিয়েছে, তো বুঝতেই পারছো, অনিমাদি বলেছে যে বাচ্চা মেয়ে তো নাম প্রকাশ করো না। কিন্তু ও প্রচন্ড এক্সাইটেড যখন অনিমাদি বলেছে তোর ঘটনাটা আমি পাঠাবো। তো বলছে আমি জানতাম না। এবার কি হয়েছে, মানে অনিমাদির মানে এক রিলেটিভের বাড়ি গেছে, মানে ঘুরতে গেছে ওনাদের বাড়ি, মানে ওনাদের টাউনেই থাকে। আর এই অনামিকা হলো সেই রিলেটিভের বড় জায়ের মেয়ে। হ্যাঁ, তো অনিমাদি বলছে যে ওদেরকে আমি বলছিলাম অনেকদিন হলো পিকনিক ফিকনিকে যাই না, এবার চলো, মানে এইবারে 2025 এর কথা বলছে, যে এইবার চলো পিকনিকে যাই। হ্যাঁ, তো জেনারেলি আমাদের পিকনিক স্পট মানে হয়তো রানী, হ্যাঁ, যদি গুয়াহাটির হয় রানী হয়, না হলে তোমার পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওদিকে মানে মায়ঙের ওদিকে হয়, না হলে চন্দ্রপুর হয়। তো এগুলি কিছু কিছু স্পট আছে, তারপর গরম পানি আছে, তারপর এরকম অনেক অনেক, কিন্তু আসামের অনেক অনেক মানে ফেমাস জায়গা আছে। হ্যাঁ, তারপর অনেক সময় তো ওই কলিয়াবরের ওদিকেও যায় অনেকে, ওখানে ব্রহ্মপুত্রের চরেও কিন্তু পিকনিক খাওয়া হয়। এবং সিনারিটা এত সুন্দর না, পাহাড়, ব্রহ্মপুত্র, মানে ব্রহ্মপুত্র নদী তো কেন বলে না, নদ বিশাল, ওই অত বড় নদী, হ্যাঁ নদ, অ্যান্ড দেন পাহাড়ের ভিউটা, মানে এটা জাস্ট কি বলবো, দারুণ দারুণ। তো যাই হোক, ওগুলি স্পট হয়। তো অনিমাদি বলছে যে অনেক বছর হয়ে গেছে, মানে কোভিড এর আগে উনি আগে গেছিলেন, তো পরে যায়নি। তো একটা ফ্যামিলি পিকনিক আর কি, তো ওদেরকে বলছে "এই চল না সবাই মিলে যাই, তোদের রিলেটিভ কেউ বল, আমাদের রিলেটিভ কেউ বল"। তখন ওই মানে অনামিকার কাকিমুনি, মানে যে অনিমাদির রিলেটিভ, বলছে আর বলো না। হ্যাঁ, কোভিড এর পর পর ওই অনামিকা গেছিল জানো তো পিকনিকে, যে অবস্থা হয়েছে তুমি তো শোনোই নি। আসলে এগুলি কথা তো কাউকে বলার নয়, তাই বলিনি, কিন্তু ভয়ঙ্কর কাণ্ড, হাওয়া লেগে গেছিল। বলছি কি বলো? হ্যাঁ, হাওয়া লেগে গেছিল। বলছে হ্যাঁ, আর বলো না, এসব তো বলিনি আর কি। কি বলবো, মানে বাচ্চা মেয়ে, মানে যেটা এখনো তো বুঝতেই পারছো, মানুষ নানামুনির নানা মত, কত রকমের তো কত ফিডব্যাক অনেকে দেয়। হ্যাঁ, যাদের দেওয়ার তারা দেয়, আর যারা খুব পজিটিভলি নেওয়ার তারা পজিটিভলি নেয়। তো অনিমাদি বলছে কি হয়েছে, বলছে এই 2 বছর আগেরই কথা, মানে মেয়েটা এখন পিকনিকের নাম শুনলেও ভয়ে কেঁপে উঠে। তো উনি আর কি ডিসক্লোজ করলেন সব কথা। হ্যাঁ, তখন মানে অনামিকা ছিল না। তো বলছে যে আরে শোনো না, ওই কোভিড এর পর তো সবার অবস্থা বুঝতেই পারছো, ঘরে থাকতে থাকতে পাগল হয়ে যাওয়া, তারপর যখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হলো। তো সেদিন কি হয়েছে, আমার মানে আমরাও গেছিলাম সেই পিকনিকে, যে এমন না যে অনামিকা গেছিল, ওর মা বাবা, আমি, ওর কাকা, আমরা সবাই গেছিলাম, পাড়ার থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো বলছে কোথায় গেছিলে? তো বলছে যে না, জায়গার নামটা না হয় নাই বা নিলাম, কিন্তু এটাও ঠিক জানো তো, ওই জায়গায় আমিও গেছি। একাধিক মানুষই গেছে, যেমন এই পিকনিকেই তো সবাই গেছে, সবার সঙ্গে হয়নি, পার্টিকুলারলি অনামিকার সঙ্গেই কিন্তু হয়েছে। সব জায়গায় যে হবে আর সবার সাথে হবে ওরকম তো কোনো কথা নেই না, কিন্তু দেখো জায়গাটা বদনাম হয়ে যাবে। অথচ আমিও 3-4 বার গেছি, আমার সঙ্গেও কিন্তু কোনো রকমের প্রবলেম হয়নি গো। তো আমি জায়গাটা ডিসক্লোজ করলাম না আর কি। হ্যাঁ, তো যাই হোক, গুয়াহাটির আশেপাশেই। তো গেছে, যাওয়ার পর ওরা গেছে খুব হই হুল্লোড়, বুঝতেই পারছো। আর তখন রিল, আমাদের রিল, রিল করার, আমিও রিল করি, এটা কোনো খারাপ কথা না। হ্যাঁ, আহ, মানে অনামিকারাও রিল ফিল করে। হ্যাঁ, বাচ্চাদের তো এত সুন্দর ভিউ পাবে, রিল করবে ছেলেরা মেয়েরা। ইনফ্যাক্ট ছেলে মেয়ে কেন, বিবাহিত মহিলারাও করে, এবং সেটাতে কোনো খারাপ না যদি সেটা রুচিসম্মত হয়, তাই না? তো
তো ডেফিনেটলি গেছে, গিয়ে তো খুব সুন্দর একটা স্পট, একটু সকাল সকাল বেরিয়েছে, কারণ পিকনিকের মৌসুমে না অনেকে যায়, তো ভালো জায়গা পাওয়া যায় না দেরি হয়ে গেলে, তো ওরা সকাল সকাল আর্লি মর্নিং এ বেরিয়ে গেছে, এবং যেহেতু আর্লি মর্নিং এ বেরিয়েছে ওই ধরনের নিজের মন পছন্দের একটা জায়গা পেয়ে গেছে, একদম ব্রহ্মপুত্রে বেশি দূর না, ওই চরের মধ্যেই ওরা সব ইয়ে করেছে, ট্যান্ট ফ্যান্ট লাগিয়েছে। অ্যান্ড পিকনিকে তো যারা জানো, গেছো তারা জানোই যে গ্যাস টেস থেকে ধরে রান্নার মানুষ থেকে ধরে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, এন্ড ব্রেকফাস্টের একটা তোড়জোড় থাকে। তো যেহেতু মানুষ নিয়েই গেছে, ওখানে হেল্পার জোগালি টোগালি সবাই ছিল, তাই এরা আর কি পুরোটাই আর কি এনজয়মেন্টের মোডে ছিল। তো বাচ্চাগুলি চলে গেছে, ওখানে না পাথর ছিল ব্রহ্মপুত্রে, যেহেতু বুঝতেই পারছো আমাদের আসাম তো পাহাড়ি এলাকা, পাথর ছিল, পাহাড় টাহাড়ের মধ্যে ইয়ের মধ্যে এক জায়গায় একটু উঁচু নিচু, পাহাড় পাহাড় ওরকম টাইপের, একটু গাছগাছালি ওরকম টাইপের, ওখানে বেশ সুন্দর, সত্যি খুব সুন্দর ফটো উঠে, তো ছবি তোলে আর কি। তো ওরা ছবি টবি তুলছে, রিল বিল বানাচ্ছে, অনামিকাও রিল বানিয়েছে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর রিল বানিয়েছে, তবে একটু কমেডি রিলও বানিয়েছে, এরকম করে করছে। তো যখন ব্রেকফাস্ট করতে আসবে না, ওরা বলছে ওই চল, হ্যাঁ মানে ব্রেকফাস্ট করে পরে আবার রিল বানাবো। তো অনামিকা বলছে তোরা যা, হ্যাঁ সবসময় নাহলে রিল বানাতে গেলে পিছনে একটা চলে আসিস, নাহলে এরকম আমাকে কথা বলিস যে আমার কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়, চল তো তোরা যা। তো বলছে তোর মোবাইল ধরবে কে? তো আজকাল না ওরকম স্ট্যান্ড পাওয়া যায় না, বলছে আমি স্ট্যান্ড নিয়ে এসেছি, তো ওই পাথরের উপরে স্ট্যান্ডটা রেখে ও রিল টিল বানাচ্ছে। তো ও যাওয়ার ওই ধরো আধা ঘন্টা পর অনামিকা এসছে, আসার পর না ওকে ব্রেকফাস্ট টেকফাস্ট দিয়েছে, ও ব্রেকফাস্ট টেকফাস্ট সব খেয়েছে। খাওয়ার পর খেতে খেতে একটা জিনিস লক্ষ্য করলো কি, বুঝতেই পারছো ইয়াং জেনারেশন, হ্যাঁ চুল তো একটু স্টাইল মারবো, একটু চুল খুলে স্টাইল ফটো টটো তুলতে গেলে বাবা আমিও চুল ছেড়েই ফটো তুলি। সবাই খেতে বসেছে, সবার চুল এরকম, অনামিকার চুল না এরকম এরকম স্ট্যাটিক যে হয়ে যায় না এরকম খাড়া খাড়া, শুধু অনামিকার চুল এরকম খাড়া খাড়া হয়ে রয়েছে। তখন না এটা দেখে সবাই হাসাহাসি করছে যে এই তোর চুলের কি অবস্থা, এরকম এরকম করে আবার নামিয়ে রাখে, আবার চুলগুলি না এরকম এরকম। এই জিনিসটা না আমি দেখেছি, যেমন আমি মশারি টাঙ্গিয়ে ঘুমোই, তো কিন্তু এটা শুধু টিয়ার না, সেটা আমারও হয়, চুলগুলি যেমন ছোট ছোট চুলগুলি না মশারির ইয়েতে না স্ট্যাটিক হয়ে এরকম এরকম দাঁড়িয়ে যায়। কিন্তু যেটা এই ক্ষেত্রে কি আছে, আমার আর টিয়ার দুজনেরই হয়েছে, তো এখানে অনামিকা যদি ওই জায়গাটাই যদি ম্যাগনেটিক কিছু হতো, তাহলে তো অনামিকা, অনামিকার কাকি, অনামিকার মা, বা পিকনিকে যারা যারা গেছেন ছেলে মেয়ে নির্বিশেষে হওয়ার কথা, অ্যাটলিস্ট সবার না হোক কিছু জনের তো হওয়ার কথা না, শুধু অনামিকার চুলগুলি জানো তো এরকম 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 খাড়া খাড়া হয়ে রয়েছে। এই ওরা না এগুলিতে দেখো পট করে তো কেউ আর ওইসব ভাবে না, এই নিয়ে প্রচন্ড হাসাহাসি করছে, আয় তুই আজকে কি শ্যাম্পু লাগিয়েছিস, ওর জন্য চুলগুলো এরকম খাড়া খাড়া খোঁচা খোঁচা হয়ে দাঁড়িয়ে রয়েছে, হাসাহাসি করছে। অনামিকা তো রেগে গেছে, ও চুল দিয়ে চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়ানোর পর একটুক্ষণ পর আবার দেখে খাড়া খাড়া এরকম এরকম হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছে না, ওর বেচারির মুড অফ হয়ে গেছে। যাই হোক, তো আবার গেছে, গিয়ে বলছে কি তুই রিল বানাবি, এরকম খোঁচা খোঁচা সজানোর মতো চুল নিয়ে নিয়ে রিল বানাবি। তো এই কথাগুলি সব অনিমাদিকে বলছে, বলছে আমরা তো সবাই ইয়ার্কি করছিলাম ওর সঙ্গে, সজারুর মতো খোঁচা খোঁচা চুল, হ্যাঁ এগুলি নিয়ে কি রিল বানাবি। তো মেয়েটা রাগ ছিল আর আমরাও রাগাচ্ছিলাম ওকে। তারপর যাই হোক, তারপর ও চলে গিয়ে ওই জায়গায় গিয়ে আবার রিল বানিয়েছে, রিল টিল বানিয়ে আবার দুপুরবেলা ওকে যেমন এখন ওই জায়গাটা, আরো তো জায়গা ছিল সুন্দর সুন্দর জায়গা, না ও পার্টিকুলারলি ওই জায়গায় ফটো তুলছে। সবাই বলছে ওইখানে কত গাছ গাছালি, ওখানে চল না রিল বানাবো, ওখানে একটু ফটো পিক তুলবো। অনামিকা যেমন কোনো ভ্রুক্ষেপে নিয়ে বলছে না আমার এই জায়গাটাই ভালো হয়েছে, এই জায়গাটাকে আমি ভালো করে এক্সপ্লোর করবো, জায়গাটা তো ওইটুকুনি, তিন চারটা বড় বড় পাথর আছে, ওই সাইডে ব্রহ্মপুত্রের পার, আর এক দুটো গাছ আছে, বাস। বলছে এটার মধ্যে তুই কি এক্সপ্লোর, এত তো পুরো মোবাইলের পুরো স্টোরেজই শেষ করে দিচ্ছে সেখানে ফটো তুলে আর রিল বানিয়ে। যাই হোক, কে কার কথা শুনে। হুম। তো যখন লাঞ্চ করতে এসছে, লাঞ্চে না অনামিকা যেমন খেতে ইচ্ছে করছে না, ডাল ভাত মোটামুটি কোনো মতে খেয়ে বলছে আমি আর খাবো না। তো বলছে আরে মাংস টাংস হয়েছে ওগুলি তো খা, তোরা এনজয় করতে এসছিস। তো বলছে যে না আমার খেতে ইচ্ছে করছে না, বমি হয়ে যাবে। তো অর্ধেক ভাত খাওয়ার পর সত্যি সত্যি ওর উটকে আসা শুরু করলো, বমি আসার ইয়ে দেখা দিল, প্রবণতা দেখা দিল। তখন ওর মা বলছে যে না বাদ দে, ওর হয়তো অসুবিধা হচ্ছে, তাই জোর করার দরকার নেই, এমনিও বাস করে আবার ফিরবো আমরা। তো সবকিছু আবার এখন তো সন্ধ্যা, সন্ধ্যা হবে হবে। তো সবকিছু বাধা, মানে বুঝতেই পারছো, যেমন আমাদের ওখানে সকাল তাড়াতাড়ি হয়, এখন যেমন শীতের দিন না, ওই ধরো ডিসেম্বর জানুয়ারিতে ওই চারটা সাড়ে চারটায় মোটামুটি সন্ধ্যা লেগেই যায় আমাদের ওখানে। তো সবকিছু বাধাবাধি করছে, বাসে উঠবে কাউন্ট করছে, দেখে অনামিকা নেই, কই কই কই। তো সবাই আর কি ইয়ার্কি করছে, আবার ওই পাথরের বোধহয় রিল বানাচ্ছে। ঠিক ঠিক গিয়ে দেখে ওইখানেই ও বসে আছে, এবার রিল বানাচ্ছে না, বসে না এরকম করে তাকিয়ে আছে, দূর দূরান্তে তাকিয়ে আছে, আর এদিকে অন্ধকার হচ্ছে হচ্ছে, চিৎকার চেঁচামেচি করে ওকে তো নিয়ে আসা হলো।
ওই যে আসলো তারপর থেকে অনামিকার সঙ্গে প্রচন্ড, শুধু অনামিকা না, কিছু এক দুটা ইনসিডেন্টে কিন্তু এই কাকি এবং ওর মাও কিন্তু বলতে পারো যে ওরাও মানে জিনিসটাকে ফিল করেছে বা জিনিসটা বুঝতে পেরেছে, আর তখনই পরে আর কি নিয়েছে। আচ্ছা, ওরা তো বাসে উঠলো। একটা কথা তোমাদেরকে আমি ডিসক্লোজ করিনি, সেটা হলো সেদিন এই যে পিকনিকে গেছে না, পিকনিকে তো অনেক রকমের পিকনিকে মানুষ যায়, তো পট করে তো আর ওয়াশরুম থাকে না, স্থানীয় বাসিন্দারা না অস্থায়ী কিছু ওয়াশরুম করেছে, হ্যাঁ। তো জন প্রতি 10 টাকা করে নেয়, ওরাই সাফ টাফ করে রাখে, যেখানে সুলভ শৌচালয় হয়তো 2 টাকা দিলে হয়ে যাবে, যেহেতু ওরা নিজে অস্থায়ী করেছে। এবং মেয়েরা গেলে দেখো ওদের তো ইউরিন যাওয়ার প্রবণতাটা লাগবেই। আর অনামিকা সেদিন ছিল পিরিয়ডসের থার্ড ডে, ঠিক আছে, ও মিডলে গিয়ে কিন্তু একবার চেঞ্জ করেও এসছে, হ্যাঁ। তো যাই হোক, আর যখন চেঞ্জ করতে গেছে তখনই কিন্তু ও একটা খুব সুন্দর গন্ধ, ফুলের গন্ধ পেয়েছে। এবং এটা জানো তো, ও যখন ওয়াশরুম করে আসছে, সবাই বলছে কি রে তুই কি ওয়াশরুম মানে টয়লেট করতে গেছিলি না পারফিউম লাগাতে গেছিলি? তো বলছে কেন, বলছে তোর গায়ের থেকে এত সুন্দর গন্ধ আসছে। ওয়ার ইজ জেনারেলি সেকেন্ড এবং থার্ড ডে এটা কিন্তু একটা মানে যেহেতু একটা গন্ধ থাকেই, আমি আর ভাঙ্গিয়ে বললাম না, ডিউরিং এই সার্কেলে তো ওইটা কিন্তু অন্যরকম গন্ধ থাকে, তাই না? এন্ড দ্যাটস ওয়াই আমরা হয়তো যদি বেশি ফ্লো হয় আমরা চেঞ্জ করি ঘন ঘন। না, ওর গায়ের থেকে সুগন্ধ বের হওয়া শুরু করলো। তো বলছে কি একটা ফুলের গন্ধ, কি পারফিউম দিয়েছিস, নাম বলিস, কি সুন্দর গন্ধ। তো এই জিনিসটা শুরু হয়েছিল, হ্যাঁ। তো যাই হোক, ওর দিন থার্ড ডে ছিল এবং ও চুপচাপ হয়ে গেছিল, ওর মা ভেবেছে সারাদিন হই হুল্লোড় করেছে। ও কিন্তু চেঞ্জও করেছে, ইউরিন করার মেন উদ্দেশ্য হলো চেঞ্জ করার জন্যই গেছিল। ইনফ্যাক্ট ওখানে যে ছিল ওকে বলেছিল যে আমি কিন্তু চেঞ্জ করতে এসেছি, তখন বলেছে ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে বলেছিল থুতু দিয়ে ফেলবে, তুমি যে ফেলছো জিনিসটা কিন্তু থুতু দিয়ে ফেলবে, আর প্লাস্টিকে ফেলবে। প্লাস্টিক দিয়েছে, প্লাস্টিকের জন্য আবার 5 টাকা নিয়েছে অনামিকার থেকে, ঠিক আছে চলো, সবাই তো আর অত কিছু ভেবে ঠেবে প্লাস্টিক নিয়ে যায় না, তো 5 টাকা দিয়েছো, প্লাস্টিক বলে প্লাস্টিকের থুতু দিয়ে তারপর ডাস্টবিনে ফেলবে, ঠিক আছে ফাইন। তো এই জিনিসটা করার পর তো ওর মা ভেবেছে হয়তো ওই সময় গেছে, হই হুল্লোড় করেছে, দৌড়াদৌড়ি, বাচ্চা মেয়ে তো বুঝিনি, এখন হয়তো প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আহ অনামিকা কিন্তু আলাদা রুমে ঘুমাতো, মানে অনিমাদি বললো ওরা কিন্তু প্রচন্ড রুম কি বহুত পুরানা বড় লোক, হ্যাঁ, ওদের ঘর বাড়ি দেখলে মানে কতগুলি এমনি রুম গুলি ফাঁকা ফাঁকা পড়ে থাকে, হ্যাঁ। তা যদি মানে 10 জন গেস্টও চলে যায় না, মানে ধরো হাজব্যান্ড ওয়াইফ গেলে প্রত্যেকটা কাপলের জন্য আলাদা আলাদা রুম দিতে পারে, এদের এত ঘর বাড়ি, ঠিক আছে। মানে যাই হোক, সব ঠিকঠাক চলছে, অনামিকার এক্সট্রা আলাদা রুম। অনামিকা ওই দিন রাতের থেকে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো, রাত্রেবেলা না চিৎকার দিয়ে উঠলো, ও মা, মা গো ভয় লাগতেছে, তাড়াতাড়ি আসো। বুঝতেই পারছো আমাদের আসামের ঘটনা, তো বাঙাল ভাষাই বলে। তো ও মা, মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলে কি হয়েছে? বলছে কে যেন আমার চুলের মুঠি টাইনা গেছে ইয়া। তো বলছে কে তোর চুলে মুঠি টানবে, হ্যাঁ কেউ নাই তোর ঘরে, কে আসবে, খাওয়া দেয়া কাম নাই কারোর। বলছে না গো সত্যি, দেখো চুলের মুঠি টাইনা গেছে ইয়া। তো বলছে দূর, উল্টা পুল্টা কথা বলছিস। তো যখন অনামিকা আবার বসলো না, ওর মা আবার দেখে ওর চুলগুলি আবার এরকম করে খাড়া খাড়া হয়ে এরকম খোঁচা খোঁচা হয়ে দাঁড়িয়ে আছে। তো অনামিকার মা ওর গায়ে হাত দিয়ে দেখে কি ও মেয়ের না পুরোপুরি কি বলবো, আহ, মানে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। বলে তুই এরকম ঠান্ডা, হ্যাঁ ঠান্ডার দিন তো ছিলই, কিন্তু কম্বল টম্বল গায়ে দিয়ে দিয়েছে, এত তো ঠান্ডা থাকার কথা না। বলছে না পুরো মানে এরকম করে দেখছে, বলছে পুরো ঠান্ডা, তুই এত ঠান্ডা হয়ে গেলি কি করে? তো বলে কি ও হয়তো ঠান্ডার জন্য তোর ওরকম মনে হয়েছে। তো অনামিকাকে তখন বলছে চল আমাদের সঙ্গে ঘুমাবি, বলে ওর বাবার কাছে নিয়ে গেছে। আচ্ছা, অনামিকার কিন্তু দুই দাদা, দুই দাদাই বাইরে পড়াশোনা করে, ও ও মানে আসামে থেকেই পড়াশোনা করছিল। দুই দাদাই কিন্তু বাইরে মানে নর্থ ইস্টের বাইরে পড়াশোনা করতে গেছে। তো ঠিক আছে, ওর মা বাবার সঙ্গে নিয়ে ঘুম ঘুম পাড়িয়েছে, তারপর কিছু ওই দিন আর কিছু হয়নি। কিন্তু একটা জিনিস দেখা গেল, অনামিকার রুম জানো তো এমন একটা রুম ছিল যেখানে হাওয়া বাতাস রোদ পুরো 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 দিন রোদ ঢুকে, হ্যাঁ। তো বেশ গরমই ছিল কম্পেয়ার টু আদার মানে রুম গুলি। কিন্তু এই অনামিকা রুমই মনে হচ্ছে কি সবচেয়ে থেকে এখন বেশি ঠান্ডা থাকে, প্রচন্ড বেশি ঠান্ডা থাকে। বলছে এইটা কি, রোদ ঢুকতেছে যেমন রোদের তাপই লাগে না, তেজই লাগে না। একদিন কি হয়েছে মানে ওর সেদিন মানে 4 নম্বর দিন গেল, তো 5 নম্বর দিনের কথা, প্রিয় যে 5 নম্বর দিন, ওর মাকে বলছে ও মা, জেনারেলি তো 5 দিনে আমার কম হয়ে যায়, আমার যেমন আরো বেশি বেড়ে গেছে, ব্যাপারটা কি হলো? তখন ওর মা বলছে ওই যে দৌড়াদৌড়ি করেছিস, ঝাঁপ ঝুপ করেছিস, ওর জন্য হয়তো ফ্লো বেশি হচ্ছে, ঠিক আছে আরো 2 দিন দেখে নি, না হলে ডক্টরের কাছে নিয়ে যাবো না।
যেমন বলে। তো বুঝতেই পারছো যখন মানে এত বেশি ফ্লো হচ্ছে, ও চেঞ্জ করতে গেছে। আর তখন সকালের খাওয়ার জন্য ওর মা ডাকছে, বলছে অনামিকা আয় রে খেয়ে যা, হ্যাঁ ভাত। সকালবেলা ওরা ভাতই খায়, বলছে ভাত খেয়ে যা, ভাত মাখতেছি। তখন না অনামিকা ঘর থেকে বলছে হ্যাঁ তুমি মাখো, আমি আসতেছি, হ্যাঁ আমি আসতেছি, চুল টুল আছড়ায় আসতেছি। অনামিকার ঘর থেকেই আওয়াজ আসছে। বলছে দেরি করিস না, ঠান্ডার দিন চট করে কিন্তু ভাতটা গরম ঠান্ডা হয়ে যাবে। তো তখন না, হ্যাঁ ইয়ে ওর কাকি বলছে যে দাঁড়াও তো, আমি ডাকি। ও নাহলে চুল আঁচড়ালে, চুল আয়নার সামনে বসে চুল আঁচড়াতেই থাকবে, চুল আঁচড়াতেই থাকবে। মানে ধরো দরজার দোরগোড়ায় দুই যা মিলে কথা বলছে। অনামিকার অনিমাদিকে যে শেয়ার করেছে উনি এই কথাটা বলছেন যে আমি গিয়ে ইয়ে করে আসি, নাহলে দেখবে তোমার মেয়ে চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়াতেই চলছে, আয়না দেখেই যাচ্ছে। রুমে গিয়ে দেখে অবাক, রুমে তো কেউ নেই, অথচ দরজার মানে দরজার সামনে কিন্তু কথা বলছিল এবং ওর রুম থেকেই আওয়াজ আসছে শুনেছে। একটু পর দেখে যে ওই বারান্দা দিয়ে অনামিকা আসছে। বলছে তুই কোত্থেকে আসছিস? বলছে আরে বললাম না যে আমার প্রচন্ড বেশি যাচ্ছে, আমি চেঞ্জ করতে গেছিলাম, এই অবধি দুইবার চেঞ্জ করে পড়লাম। তো বলছে তাহলে ঘরে কে ছিল? তুই আমরা সস্পষ্ট শুনতে পারতেছি তুই ঘর থেকে বলতেছিস যে আসতেছি একটু দাঁড়াও, চুলটা আঁচড়ায়নি। বলছে চুল কেন আঁচড়াম, আমি তো কোন সকালে চান করছিলাম, চুল তো ঠিকই আছে, চুল তো বেনি বাঁধা, আমার চুল কেন আঁচড়াবো? তখন না অনিমার দিকে বলছে আমরা না, আমরা দুইজনে এরকম করে তাকিয়ে আছি, ব্যাপারটা কি হচ্ছে। পরের দিন রাত্রে, ওই দিন রাত্রের ঘটনা, হ্যাঁ, যে অনামিকা আবার একা ঘুমিয়েছে ওই দিন আর কি। অতটা ওরা কেউ ইয়ে করেনি, যে কোনো মানে হয়তো মানে ভয় টয় পেয়েছে আর কি। ওই দিন ঘুমিয়েছে, ঘুমানোর পর না অনামিকা স্পষ্ট মানে পুরো ঘুম আসেনি, স্পষ্ট টের পেলো ওর খাটের চারো তরফ মানে চারদিকে, একটা চারদিকে বলা ভুল, একটা মানে তোমার দেওয়ালের দিকে ঠাসা ছিল, তিন দিকে মানে দ্রুত পায়ে কেউ যেমন চলাফেরা করছে, দ্রুত পায়ে, হ্যাঁ প্রচন্ড তাড়াহুড়া করে চলাফেরা করছে। ও উঠে না খেলছে, ও বলছে ওমা তুমি নাকি, তুমি নাকি, আমি ঠিক আছি তো, কোনো প্রবলেম নেই, ওমা তুমি নাকি। হ্যাঁ তবুও দেখে আওয়াজ কেউ মানে কেউ জবাব দিচ্ছে না মুখ দিয়ে, কিন্তু পায়ের আওয়াজটা কিন্তু দ্রুত হয়েই চলছে। ও আবার বলছে ওমা তুমি নাকি, তুমি নাকি। তখন মা না ওই রুম থেকে বলছে আই তুই কিছু বলছিস নাকি রে, হ্যাঁ যেহেতু পাশেই রুম, ওই পাশেই রুম, তুই কিছু বলছিস নাকি আমাকে। বলছে মা তুমি আমার ঘরে না। বলছে না আমি তো এখানে শোয়া। বলে বলে ও মা তাহলে আমার ঘরে কে, বলে তো চিৎকার, সঙ্গে সঙ্গে ওর মা দৌড়ে এসছে। বলছে কি হয়েছে? বলছে এক্ষুনি শুনলাম যে কে বহুত জোরে জোরে হাঁটাচড়া করছে, আমি ভেবেছি কালকে ভয় পেয়েছি বলে তুমি আমাকে দেখতে এসছো। বলছে না না আমি তো বাবার সঙ্গে ঘুমিয়ে আছি। তো বলে না, দেখে কি মেয়েটার পুরো যেন তো মানে চেঞ্জ করে ঘুমালেও মানে ব্লিডিং হয়ে মানে ভরে গেছে। তো বলছে না কালকেই ডক্টরের কাছে নিয়ে যাব। তো ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর বলছে যে ঠিক আছে একটা আলট্রাসোনোগ্রাফি করবো, কিন্তু পিরিয়ডসটা কমে নিক তারপর আলট্রাসোনোগ্রাফি করবো, তাহলে বোঝা যাবে। আর কিছু মেডিসিন দিয়েছে আর কি, বলছে এখন বসো, এখন যদি সোনোগ্রাফি করি কিছু বোঝা যাবে না, ব্যাপারটা একটু কমতে দাও। তা ওষুধ টষুধ দিয়েছে, তা দেখা যাক, তারপর দেখা 2 দিনের ওষুধে যদি না কমে দেখা যাক। তো অলরেডি 8 নম্বর দিনের কথা। আচ্ছা, আহ আম, ওর মানে যখন অনামিকা নাও থাকতো না, অনামিকার রুম থেকে কিন্তু স্পষ্ট হাঁটাচড়ার, একাধিক হাঁটাচড়ার মানে এক এক থেকে দুজন মানুষের হাঁটা চড়া করলে যেরকম সাউন্ড আসে না, সেটা অনামিকার মা, অনামিকার কাকিমা, ইনফ্যাক্ট ওর বাবা এবং ঠাকুমাও শুনতে পেয়েছে। একদিন তোর ঠাকুমা বলেছে যে কি, হ্যাঁ যে ঘরের মধ্যে এত দৌড়াদৌড়ি করতেছিস কেন, হ্যাঁ কি হয়েছে তোর, এমনি বললে তোর কমে না, এরকম দৌড়াদৌড়ি করলে তো কোনোদিনও বন্ধই হবে না। বলে উনি ঢুকে দেখে ঘরে তো কেউ নেই। তখন ওর অনামিকার মাকে বলছে ও গো, ওর ঘরে দেখি কেউ নাই, আমি তো স্পষ্ট দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পারলাম, ভাবলাম ও বোধহয় দৌড়াদৌড়ি করতেছে, আমি বকা দিতেছি যে এত দৌড়াদৌড়ি করলে তোর বন্ধ হইব কি কইরা, হ্যাঁ এরকম দৌড়াদৌড়ি করে নাকি এই সময় অবস্থায়। বলছে না মা ও তো আমার ঘরে বসে আছে, মেয়েটার আর কি মানে সুখ কিভাবে চোখে দেখা যাচ্ছে না, কি অসুবিধা হচ্ছে বলেন তো। তখন না ইয়ে বলছি কি যে তখন না একটু বকাবকি বৌমাকে করছিলেন, শাশুড়ি মা বলছে আমি বলছিলাম হ্যাঁ 3 দিন ওর গা খারাপ নিয়ে পিকনিকে যায় না, মেয়েটারে গা খারাপ নিয়ে গেছো, দৃষ্টি পড়ছে, হ্যাঁ মানে মানে কি বলে বয়স, বয়স্তা মেয়ে, হ্যাঁ বয়স্তা মেয়ে, হ্যাঁ আহ, এগুলি এদেরকে তো এদের উপর তো চোখ খুব তাড়াতাড়ি পড়ে, সে মানুষের হোক আর অশরীরী আত্মার হোক, নিশ্চয় কোনো হাওয়া টাওয়া লাগছে, হ্যাঁ তুমি মেয়েটার একটু ঝাড়ানোর ব্যবস্থা করতে হইব, হ্যাঁ ডক্টর দেখাতেছো দেখাতেছো। তো বলছে ও মা কমে তো নাই, কি করে নিয়ে যাবো, হ্যাঁ এগুলি নিয়ে ঠাকুর বাড়ি থুড়ি না যাওয়া যায়। তো বলছে দাঁড়াও কালকে সকালে গিয়ে আমি কথা কয়ে আসি। কালকে কয় নম্বর দিন থাকবো? বলছে কালকে 9 নম্বর দিন থাকবো। তো উনি গেছেন, গিয়ে উনি গিয়ে মানে যে আর কি ঝাড়ান আর কি, ওনাকে বললেন যে
দেখে এরকম এরকম হয়েছে, আমার নাতনি পিকনিকে গেছিল জানো, আসার পর থেকে তো কমে না, উল্টা আরো বাইরেই চলছে। ডক্টর দেখাইছে, ডক্টর ওষুধ দিছে, কইছে না কমলে সোনোগ্রাফিও নাকি করতে পারবো না, কিন্তু এই শরীরে থাকলে তো মায়ের এখানে কি করে আনো। তো তখন বলছে, তখন উনি বলছে যে ও এখনো কমতাছে না, না ও তোমার নাতনি কি ভয় টয় পাইতাছে? বলছে হ্যাঁ নাতনিও ভয় পাইতেছে, আর আমরাও না জানো ওর রুম থেকে কত কিছু শুনতে পাইতেছি, অথচ ঘরে গিয়া দেখি কেউ থাকে না। সো মানে আমি না পুরো ফ্লোতে ভেসে গেছি, আমি আমার বাঙাল ভাষায় বলে চলেছি, সরি। তো যাই হোক, যদিও আমি জানি অনেকেই পছন্দ করে। তো বলছে যে না আমরা যখন রুমে ঢুকছি তখন তো রুমে কেউ থাকে না, আমার নাতনিও থাকে না, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে ও রুমে কেউ হাঁটাচলা করছে। ইনফ্যাক্ট আমার দুই বৌমা তো বললেন যে, বললো যে একদিন ও বাথরুমে ছিল, কিন্তু ওর ঘরে ওর তো থাকার কথা নেই, কিন্তু স্পষ্ট ওর আওয়াজেই যেমন ঘর থেকে কেউ মানে ওদের সঙ্গে কমিউনিকেট করছিল, কথাবার্তা বলছিল। তো বলছে চিন্তা করবেন না মাসি, উনি ঘটের জল দিয়ে বলছে এটা অনামিকাকে খাওয়াবেন, খাওয়ালে আজকে রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে, কালকে সকালে নিয়ে আসবেন। তো বলে ঠিক আছে, তো ঘটের জল নিয়ে গিয়ে ওকে খাইয়েছে, মাথার মধ্যে ঘটের জল দিয়েছে, দেওয়ার পর মানে বলে না মিরেকল বলে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো মানে কি বলবো, মিরেকেলই হয়েছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং পরের দিন সকালে এই অনামিকার কাকি, মা এবং ঠাকুমা মিলে কিন্তু অনামিকাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা কেন ভয় পাচ্ছিল, যেহেতু ওরাও শুনেছে ওদের উপরেও নাকি, ওরাও তো গেছিল পিকনিকে, ওদের উপরে হাওয়া লেগেছে কিনা। তো যখন গেছে, যাওয়ার পর ওকে ঝাড়িয়ে দিয়েছে, ফু দিয়েছে, ঠাকুরের নাম টাম দিয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছে। দেওয়ার পর অনামিকার মানে অনিমাদিকে বলছে ওর কাকি যে জানো না তো আমরাও কি ভয় পেয়ে গেছিলাম, আমরা বলছে আমগোও ঝাড়াই দেন, আমিও তো গেছি, আমরাও তো গেছি, আমগোও যদি হাওয়া লাগে। তখন উনি হাসা বললেন যে না তোমাদের উপর লাগলে তোমাদেরও অসুবিধা হতো, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, ওর উপরে একটু হাওয়াটা লেগেছিল, এবং হাওয়াটা বলছে দুটো আছে, বলছে একটা ভালো একটা খারাপ, ভালোটা আছে বলেই খারাপটা ও খারাপ করতে পারেনি, অনেক চেষ্টা করেছিল। ওই যে বললো না সুগন্ধি, ওখান থেকে কিন্তু একটা ভালো চলে এসেছিল, এবং সঙ্গে একটা খারাপও এসেছিল, ওই খারাপটা এসছে বলেই ভালোটা আর কি সঙ্গে এসেছিল। বলছে খারাপটা ওই নদীর পাড়ের ওদিক থেকে লেগেছে, ভালোটা ও যখন মানে ওয়াশরুমে যাচ্ছিল, হয়তো খারাপটার হাওয়াটা লেগেছে বলে ভালোটা ওর সঙ্গে এসে গেছে, তাই অতটা অসুবিধা হয়নি। তো যাই হোক, এই ছিল ঘটনা। তারপর তো সব ঠিকঠাক হলোই, যেটা হয় মানে শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো হয়ে গেছে, ও অনেকটা কিওর হয়েছে। বাট হ্যাঁ, পিকনিকের নাম শুনলে আজও কিন্তু অনামিকা আতঙ্কিত হয়ে উঠে। তো অনিমাদি বললো যে ওকে ছাড়া তো কেউ যাবেও না ওদের বাড়ি, তাই আমার পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল, রুমকি মানে ওদের সাথে, এখন দেখি কাদের সঙ্গে, পাড়ার যদি যায় পাড়ার সঙ্গে যাব। আর দিদির পিকনিকের কথা শুনে আমারও পিকনিকে যেতে ইচ্ছে করছে। বিগত কত বছর হয়ে গেল বলতো, কলকাতায় এসেছি 5 বছর, এর আগে রায়পুরেও যাইনি কোনো জায়গায় পিকনিকে। 6-7 বছর ধরে আমিও পিকনিকে যাচ্ছি না, মানে আমি, আমার মেয়ে, আমার বর যাচ্ছি না। পিকনিক পিকনিক যেতে আমারও ইচ্ছে করছে, পিকনিক খুব যেতে ইচ্ছে করছে, মানে কি বলবো আর। পিকনিকের গল্প শুনে আমারও যাওয়ার ইচ্ছে হয়ে গেছে। তোমাদের কার কার ইচ্ছে হয়েছে বলো তো, কমেন্ট সেকশনে কমেন্ট করে, কে কোথাও এত গেছিলে, যদি আসাম থেকে দেখে থাকো বা নর্থ ইস্ট থেকে, কে কোন জায়গায় পিকনিক স্পটে গেছিলে, কোন জায়গায় পিকনিক খেতে গেছো, বা ওয়েস্ট বেঙ্গল বা যেই জায়গার থেকে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার বাইরের থেকেও তো দেখেন অনেকে। তো তারা বলবেন তো পিকনিকে কোথায় কোথায় ওই দেশে গেছিলেন, আমরাও তো জানি সব দেশের নাম। তো কেমন লাগলো অনিমাদির পাঠানো ঘটনা? হ্যাঁ জয়দার ঘটনায় যাবো তো, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে নিই, যেটা সবসময় বলি, যে আমরা কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিং ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু নয়। তো কারণ কি, ওই যে অনেকে বলে দূর এইসব গল্প, এই আজকে একটা কমেন্ট পড়ছিলাম জানেন তো, যে এগুলি সব বানানো গল্প। আমি কমেন্টে লিখলাম কেমন লাগলো বলুন গল্পটা, আর সেটা আগে বলুন। কারণ দেখো, তোমরা পাঠাও আর আমি সেটা কিন্তু সত্য ভেবেই এখানে প্রেজেন্ট করি। কারণ আমার পক্ষে কিন্তু সম্ভব নয় যে আহ, সত্য মিথ্যা বিচার করার। আর যাদের সত্যি বিশ্বাস করতে কষ্ট হয় তারা এন্টারটেনমেন্ট পারপাসে নিয়ে নিন। আর কারণ আমি তো বলি যে বিশ্বাস না হলে গল্প ভেবে নস্টালজিক ফিলিংটা এনজয় করুন। আর যারা বিশ্বাস করেন, কারণ আমি জানি তাদের সঙ্গে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যে বিশ্বাস করতে আমরা বাধ্য, তাই তো। তো চলো জয়দার ঘটনায় যাই। তো জয়দা বলেছে, তো তোমার একটা ঘটনা শুনেছিলাম তোমার বাবুর সঙ্গে পয়লা বৈশাখ, মানে হ্যাঁ আমি বলেছিলাম আমাদের মানে বাড়িতে কি হয়, মানে আমার বাড়ির থেকে বেরোতে ওই কবরস্থানটা পরেই পড়ে, বুঝেছো, যে মানে আমার কলেজেই যেতাম বা বাবুর দোকানেই যেতাম, মানে ফেন্সি বাজার, তো ওই কবরস্থানটা পড়বেই পড়বে।
তো ওই কবরস্থানে না আমার বাবু যখন মানে আমাদের কি হয়, পয়লা বৈশাখে তো গণেশ পূজা হয় না, লক্ষ্মী গণেশ পুজো হয়। তো ওই সংক্রান্তির দিন, চৈত্র সংক্রান্তির দিন বিহুর বাজারও থাকে আমাদের, রঙালী বিহু আসামের। তো বিহু এবং পয়লা বৈশাখ দুটো বাজার আমাদের কিন্তু, মানে দুটো সিজন, একটা দুর্গাপূজার জন্য ওয়েট করে বিজনেসম্যানরা, অ্যান্ড অলসো বিহু যেটা রঙালী বিহু, রঙালী বিহুতেও কিন্তু প্রচুর কেনাকাটি হয়, অ্যান্ড আমাদের পয়লা বৈশাখ তো থাকে। তো বাবুদের বন্ধ করে না পুরো পরিষ্কার টরিষ্কার করে আস্তে আস্তে অনেক দেরি হয়। সেটা শুধু আমার বাবু বলে কথা না, আজকের ঘটনাটাও খানিকটা ওই রকমই। তো এটা হলো দুর্গাপূজা। তো জয়দা বললো এটা তোমার বলো 2012, 12-13, 2012-13, হ্যাঁ 12 কি 13 ওরকমই আর কি, কোনো দুর্গাপূজা। তো এটা গৌহাটির ঘটনা নয়, হ্যাঁ। আসামের অনেক জায়গায় কিন্তু বাঙালি থাকে, যেমন নগাঁও, হোজাই, বরপেটা, কি বলবো, প্রত্যেকটা জায়গায় বাঙালিরা আছে, এবং প্রত্যেকটা জায়গায় দুর্গাপূজা হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু পূজার বাজার হয়। শুধু বাঙালিরা পুজোর বাজার করে না গো, অসমিয়ারাও কিন্তু কেনে আর কি পুজোর বাজার, হ্যাঁ। পুজোর কাপড় চাপড় ওরাও কিন্তু কেনে। যেমন আমরা বিহুতে সেলিব্রেট করি, ওরাও কিন্তু দুর্গাপূজা সেলিব্রেট করে, হ্যাঁ। তো ঠিক আছে, তো ওই সময় না একজনের নাম মাধব বলে বললেন, হ্যাঁ, যে মাধবের দোকান আছে, দোকান আছে। তো মানে আমাদের আসামে কি হয় বলতো, আমাদের ওই পয়লা মানে ওই মহালয়ার পর থেকে বাজারটা লাগে। এখানে কলকাতায় যেমন দেখি দুর্গাপূজার 2 মাস আগের থেকে বাজার লেগে যায়, কিন্তু আমাদের ওখানে যদি বলো যে খুব মানে তোড়জোড় বাজার লেগেছে, যে ভিড়ে মানে ধাক্কিয়ে ধাক্কিয়ে তোমাকে নিয়ে চলে যাবে, ফেন্সি বাজারে তো এরকমই অবস্থা হতো। তোমার কি হতো তখন, ওটা তোমার ধরো মহালয়া, তো বিশ্বকর্মা পূজার পর থেকে লাগা শুরু হয়, আর মহালয়ার পরে মানে পুরো দমে লাগে। তো আহ, আর মানে ষষ্ঠীর দিন তো শ্বাস ফেলার সময় থাকে না। মাধবের সঙ্গে ইনসিডেন্টটা ঘটেছিল পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন মাধব, ও সাইকেল করেই যেত, হ্যাঁ। আর মানে মেইন কি বলবো মফস্বল টাইপের, হ্যাঁ, ওই ধরো জাগি রোড ক্রস করে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, আমি জায়গার নাম কিন্তু এখানে মেনশন করছি না কোন জায়গা, এটা বরপেটাও হতে পারে, জাগি রোডও হতে পারে। জায়গার নাম মেনশন করতে মানা করেছে, কারণ বেকার ভীতি সৃষ্টি করে লাভ নেই, অনেকে হয়তো ভয় পাবে। তো ওর বাড়িতেও যাওয়ার সময় একটা কবরস্থান পড়তো, ঠিক আছে। তো দেখো, আমরা যেমন ওই, আমিও ইউজ টু হয়ে গেছিলাম ওই কবরস্থান দেখে দেখে। এখন আমার বাবা বা ওই আমাদের যে স্টাফ ছিল, ভোলাদার সঙ্গে ইনসিডেন্টটা ঘটেছিল, বাট দ্যাট ডাজ নট মিন এটা সবার সঙ্গে ঘটে, হ্যাঁ। তো আমি ইউজ টু হয়ে গেছিলাম, ঠিক আছে আছে, অ্যান্ড আছে আছে, ওটাই আর কি। তো মাধবী ইউজ টু হয়ে গেছে, বাড়ি থেকে দোকান যেতেই কবরস্থান পড়বেই, তো দেখতে দেখতে অভ্যস্ত, ঠিক আছে ফাইন। তো সেদিন কি হয়েছে, পঞ্চমীর দিন বুঝেছো, তো ওর বেশ মানে দোকান মানে রেডিমেড গার্মেন্টস এর কি হয়, সঙ্গে সঙ্গে না গোছালে ভাঁজ পড়ে যায়, লাট হয়ে যায় মালগুলি, ওই মালগুলি বিক্রি করতে কিন্তু খুব অসুবিধা হয়। অবভিয়াসলি আমিও যখন ক্রেতা হিসাবে যাব, আমিও তো ফ্রেশ মালই নিতে চাইবো, আমি থোড়ি না কুচকানোর জিনিস নেব। তো ওইগুলি করতে করতে সেদিন প্রায় ওর অনেক দেরি হয়ে গেছে। তো পাশের দোকানের ছেলেটারও দেরি হয়েছে, বলছে কি আয় মাধব তুই দাঁড়া, একসঙ্গে যাবো না, দুজনের তো সাইকেল আছে, সাইকেল নিয়ে একসঙ্গে যাবো। বেশি না গো, 10 থেকে 12 মিনিট সাইকেলে ওর দোকান থেকে ওর বাড়ি। তো বলছে ওই আমার না পটি পেয়েছে, আমি অনেক কষ্টে কন্ট্রোল করেছি, তুই বিয়ে কর, আমি এখন যাচ্ছি, আমি যাচ্ছি, আমি আর পারছি না আর কি। তো ওদের মানে দোকানের চত্বরে না ইউরিন করার ইয়ে ছিল। ওর কি হয়, অনেক সময় পটির যদি টেন্ডেন্সি হয়, ও বাড়িতে এসে করে ওই রকম টাইপের, হ্যাঁ। তো এটা 2012-13-এর কথা বলছি। এখন এখন কি হয়েছে সেটা আমার আইডিয়া নেই, হ্যাঁ। তো জয়দাকেও জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, তো বলছে আমার পটি পেয়ে গেছে, আমি যাই বলে ও সাইকেল নিয়ে মানে দোকান বন্ধ করে দিয়েছে, স্টাফরা আগেই চলে গেছে, মানে দোকান বন্ধ করতে করতে স্টাফরাও চলে গেছে, স্টাফরা ওদের বাড়িতে যাবে। আর ও মাধব মানে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে মানে ইয়ে করছে। একটু পরে ওই লোকটা বললো যে মাধবকে দাঁড়াতে, উনি যখন সাইকেল নিয়ে যেতে দেখেন না, যাচ্ছে আর কি কবরস্থানের দিকে দেখে, সাইকেল পরা, সাইকেল দেখে চিনে গেছে এটা মাধবের সাইকেল হবে, এবং মাধব পাশে পড়া। বলছি ও না ভয় পেয়ে গেছে, মানে পটি পেয়েছিল, মানে পটির অনেক সময় হয় না বেশি পেয়ে গেলে মানে তুমি যদি চাপো না, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুব হার্মফুল। বলছে ফেন্ট টেন্ট, ও ওইটা ভেবেই না ওকে না উঠাচ্ছে, ও দেখে উঠছে না। তো কি করবে কি করবে, চিৎকার চেঁচামেচি করছে, কেউ উঠছে না। তো যাই হোক, কবরস্থান থেকে ওর বাড়ি হয়তো হার্ডলি 4 মিনিটসের, ও সাইকেল করে গেছে, কারণ ওর পক্ষে একা ওকে নিয়ে যাওয়া পসিবল না, ঠিক আছে। ওইখান থেকে লোক জড়ো করে নিয়ে এসেছে, তারপর ওকে নিয়ে যায়, ও তখনও ফ্রেন্ড ছিল, ঘরে নিয়ে গিয়ে ওকে শুশ্রূষা শুশ্রূষা করছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো ঘরের যে মাধবের ঠাকুমা ছিল, সে বয়স্ক ছিলেন। উনি কি করলেন, ওই যে শঙ্খের জল দেখবে গোপালকে যে আমরা স্নান করাই, শঙ্খের জল, ওটার মধ্যে জল নিয়ে না মাধবকে ছিটা দেওয়ার কিছুক্ষণ পর মাধবের হুঁশ ইয়ে হলো। তখন ও জিজ্ঞেস করছে কি রে, তোর কি বেশি পেয়ে গেছিল, ওর জন্য তুই আটকাতে না পেরে এরকম ফেন্ট হয়ে পড়ে গেছিলি?
বলছে না না আমার তো পটি কখন চলে গেছে, সাইকেল নিয়ে যখন আমি আসছি দ্রুত গতিতে তখনই চলে গেছে চাপতে চাপতে, কিন্তু আমি পটির জন্য ফেন্ট হইনি। বলছে তো কি হয়েছে? বলছে কবরস্থানে আমি ওকে দেখেছি। বলে কাকে দেখেছিস? বলছে জানি না কাকে দেখেছি। বলছে এই কি পাগলের মতো কথা, বলছে কবরস্থানে দেখেছি, ওকে দেখেছি, এখন বলছি কাকে দেখেছি, বলছে জানি না কাকে দেখেছি। বলছে কি শোন, ও তো ধাতস্থ হয়েছে, হওয়ার পর বলছে যে আমি না প্রথমে দেখে কি একটা সাদা কাপড় না হাওয়ায় উড়ছে। তো আমি মনে মনে হাসছি, যে আমি ভেবেছি যে হয়তো এগুলি দেখলেই তো মানুষের ভূত বলে ভয় পাবে, হয়তো কোনো ডালপালায় সাদা কাপড় হাওয়ায় উড়েছে, আটকে মানে আটকে রয়েছে, ওটাই হাওয়ায় উড়ছে। কিন্তু তখন অতটা হাওয়াও ছিল না, মানে ও ভাবছে হয়তো ওই ওই স্তরে হয়তো হাওয়াটা আসছে তাই বলে উড়ছে। বলছে হাওয়া, জানিস তো চাদরটা উঠতে উঠতে না একটু সামনে এসে এরকম করে, মানে মনে হচ্ছে কি একদম পুরো ইয়ে করে চাদরটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি না অবাক হয়ে গেলাম, এটা এরকম ভাবে কি করে দাঁড়ালো অথচ এটা উঠছে। হুম। তারপর না আমি যে সামনে গেছি চাদরটা না ধপ করে নিচে পড়ে গেল। তখন দেখি কেউ নেই, আর ওটা দেখি ও ভয় পেয়ে মূর্ছা গেছে। তখন মানে বলছে যে আহ মানে ও ভয় পেয়েছে হয়তো, কোনো কিছু এমন কিছু দেখে নিয়েছে যেটা ওর দেখার কথা ছিল না। পরের দিন নাকি ওকে ঝালানো ঠাড়ানো হলো। তো বলছে যে না রাত বিরাতে একা এসো না ওই জায়গাটা, অনেক সময় অশরীরী আত্মাদের আপ ডাউনের রাস্তা, পর্টাল যেটা বলি, পর্টালের হয়তো তুমি ওই পর্টালটাই দেখে নিয়েছো, বা ওরা আপ ডাউন করছিল ওই সময় তুমি ওই জায়গায় পৌঁছে গেছিলে। তো যাই হোক একা একা এসো না এত দেরি হলে, ওইসবই আর কি। তো বলছে না আমি আসতাম না, কিন্তু আমার তখন খুব জোরে পটি পেয়ে গেছিল। তো যাই হোক তারপর ওকে ঝাড়িয়ে ঠাড়িয়ে একটা মাদুলি দিয়েছে, যেহেতু রাত বিরাতে তো আসা যাওয়া করতেই হবে। তো এই ছিল একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ জয়দা, সত্যি মানে আহ, এটা যদি চাদরও হতো, চাদরটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে তো পড়ে যাওয়ার কথা ছিল, ওরকম ভাবে তো এরকম ভাবে পুরো বলছে চার কোনাচ্ছে এরকম করে দাঁড়িয়ে আছে আমার সামনে চাদর, ওটার মধ্যে কোনো মানুষ টানুষ না। আমি এটাও বলবো না যে মানুষের অবয়বে, পুরো চাদরের মতো বলে চার কোনাচ্ছে এরকম করে দাঁড়িয়ে আছে। আর একটু পরে ধপ করে পড়ে গেল, মানে ওখানে কেউ কিছু ছিল না। আর একটু আগে আমি ভেবেছি ওটা ডালের মধ্যে এরকম করে উঠছে, কিন্তু পরে যখন মানে দেখলাম যে ওখানে কোনো ডালপালা গাছ ছিল না, ওটা শূন্যেই ভাসছিল আর কি। যাই হোক, এই ছিল একটা ঘটনা। এখন একটা জাস্ট মানে এই ইনসিডেন্টে একটা ঘটনা আমার মনে পড়লো। সেদিন আমি ফেসবুকে একটা রিল দেখছিলাম, একজন বলেছে অ্যাসা কন কাটতা, এটা মোস্ট প্রবলি ব্যাঙ্গালোরে হবে, ওখানে তো প্রচুর গাছপালা। তো ওখানে কি করেছে, একটা মহিলা নাইটি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছে, এবং রাত্রে নাকি ভদ্রলোক দেখেছে, ভেবেছে নাইটিটা উঠছে। তো মানে বুঝতেই পারছো অন্ধকারে যদি শুধু নাইটি হ্যাঙ্গারের মধ্যে মেলা, ওটা যদি তুমি না জানতে দেখে নাও তোমার তো পঞ্চ আত্মা উড়ে যাবে। পরের দিন যখন দেখেছে না এটা হ্যাঙ্গারে নাইটি মেলা, তখন বলছে এসা কন করতা হ্যায় ভাই। তো যাই হোক, আহ, মাধবেরটা কিন্তু সিরিয়াসলি মানে অন্য কিছুই ছিল। কারণ যদি ওরকম হতো তাহলে তো ওই ডালের মধ্যেই ওই সাদা কাপড়টা লটকে থাকতো, তাই না? যদিও পরে যখন মানে ইয়ে মাধব যে ওই সাইকেল দিয়ে যে রেস্কিউ করেছিল, বলছে সাদা কাপড় দেখেছিস? বলছে দেখ তোর ওই অবস্থা দেখে সাদা কাপড় ওখানে আছিল কি না আমার ওটা সেন্স ছিল না, আমি দেখি নাই, আমি কিভাবে তোকে দ্রুত সুস্থ করাবো আমার টেনশন ওটা ছিল। তো কেমন লাগলো এই ঘটনাটা? ছোট ছিল কিন্তু ভালো ছিল, আমার ভালো লাগলো, ইউনিক ছিল। থ্যাংক ইউ সো মাচ জয়দা। জয়দা সত্যি অনেক, জয়দা অনিমাদি অনেকেই আছেন, অনেকেই আছেন, কার কার নাম নেব বলো, যে এতটা ভালোবাসো, কালেক্ট করে করে আমাদেরকে ঘটনা পাঠাও, আমরা আমাদেরকে সমৃদ্ধ করো। কি বলবো, থ্যাংক ইউ, অনেক ছোট ওয়ার্ড গো। থ্যাংক ইউ বলা যায় না, আমি সবসময় কৃতজ্ঞ তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। যাই হোক, তো যা বলে দিই, কথায় গল্পে কিন্তু সপ্তাহে 3 দিন আসে, মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 3টায়, এবং শনিবার রাত 8টায় লাইভ জয়েন হয়ে যেও। আড্ডা, প্রচুর প্রচুর আড্ডাও হয়, গল্পও হয়, মানে বক বকটা আমি একটু বেশি করি। বক বক কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলি, তো কথা বলতে চাইলে চলে এসো, জয়েন হয়ে যেও। সাবস্ক্রাইব করতে ভুলো না, কে কোথা থেকে দেখছো আবার বলছি, জানাতে ভুলো না। এবং আমাদের আরেকটা চ্যানেল জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সেখানের জন্য ঘটনা পাঠাতে পারো। আজকে এপিসোড বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।